হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিলের যে লেআউট মেনু আছে ওই লেআউট মেনু সম্পর্কে। তো এর আগের ভিডিওতে আমরা টেবিলের বিভিন্ন ফাংশন এবং টেবিলের ডিজাইন মেনু সম্পর্কে বিস্তারিত আমরা কথা বলেছি। তো আজকের ভিডিওতে মূলত লেআউট মেনু সম্পর্কে আলোচনা করা হবে। বন্ধুরা, আমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফিরে আসছে ইন্টার পরে। প্রিয় বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক সিরিজ ভিডিওতে আমরা মূলত ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিল মেনুয়ের লেআউট মেনুটি আছে। এই ডিজাইন লেআউট মেনুর সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আমরা এর আগের ভিডিওতে পেয়েছি। তা আজকে মূলত লেআউটের বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এর পরবর্তীতে আছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো। তো ইনসার্ট অ্যাবভ এবং ইনসার্ট বিলোর মেইন কাজটি হচ্ছে নতুন করে কোনো রো টেবিলে যুক্ত করা। তো ইনসার্ট অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা বা যুক্ত করা। সেক্ষেত্রে আমরা যে রোটি বা যে কলামের আগে বা পরে আমরা এটি যুক্ত করতে চাই ওই কলামে গিয়ে বা ওই সেলে গিয়ে আমরা ক্লিক করব। তাহলে ক্লিক করার পরবর্তীতে যদি আমি চাই যে না, আমি এই রো এর ঠিক উপরে আনতে চাই একটি নতুন রো, তাহলে আমরা ইনসার্ট অ্যাবভে ক্লিক করব। তাহলে আমাদের একটি ফাঁকা রো এই রো এর উপরে চলে আসবে। আর যদি চাই যে না, আমি এই রো এর নিচের দিকে আমরা নতুন একটা রো চাই, সেক্ষেত্রে আমরা এই সেলে থাকা অবস্থায় ইনসার্ট বিলোতে ক্লিক করব। তাহলে ওই সেলের ঠিক নিচের দিকে নতুন একটি রো অন্তর্ভুক্ত হবে। আর যদি চাই যে আমরা এখানে রো সিলেক্ট করব না, আমরা যদি নতুন কলাম দরকার হয় সেক্ষেত্রে বাম পাশে হতে পারে, ডান পাশে হতে পারে। সেক্ষেত্রে আমরা ইনসার্ট লেফটে দিলে আমাদের বাম পাশে কলাম আসবে, আর যদি রাইট সাইড দিই সেক্ষেত্রে অবশ্যই ডান দিকে কলাম আসবে। যেমন আমরা এই যে করিম নামটি সিলেক্ট করলাম, এই করিমের ডান দিকে যদি আমরা নতুন একটা কলাম চাই সেক্ষেত্রে ইনসার্ট রাইটে ক্লিক করলাম। আর যদি এই করিমের বাম দিকে একটি নতুন সেল বা নতুন কলাম ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ইনসার্ট লেফটে ক্লিক করলাম। সেক্ষেত্রে নতুন একটি কলাম চলে আসলো। তো এরপর হচ্ছে মার্জ সেল। মার্জ সেল তখনই কাজ করবে যখন আপনি দুটি সেলকে একসাথে সিলেক্ট করবেন। তো যখন আপনি মার্জ সেল নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে দুটি সেল আগে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি চাই যে দুটি সেল মিলে একটি, বা এই যে দুটি সেল আছে দুটি মিলে একটি সেলে রূপান্তর হবে, তখন আমরা এই দুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় মার্জ সেলে ক্লিক করব। তাহলে দেখুন এখন আমাদের এই যে দুটি সেল ছিল একটা সেলে রূপান্তর হয়ে গেছে। এখন আপনি যাই লিখবেন দুটি সেলে এক সেলে রূপান্তরিত হয়ে এই লেখাটি টাইপ হবে। তো সেমভাবে যদি আপনি কোনো সেলকে দুভাগ করতে চান বা একাধিক ভাগে বিভক্ত করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করবেন স্প্লিট সেল। যেমন আমি যদি এই সেলটাকে আমি দুই ভাগ করতে চাই তাহলে আমি প্রথমে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা চলে যাব স্প্লিট সেল অপশনে। স্প্লিট সেল অপশনে আপনি যদি কলাম একাধিক কলাম চান সেক্ষেত্রে আমরা এখানে একাধিক কলাম দিয়ে দিব। আর যদি আমরা এখানে একাধিক রো চাই সেক্ষেত্রে একাধিক রো দিয়ে দিব। যেমন এখানে আমরা যদি দুটি কলাম চাই সেক্ষেত্রে দুটি আনলাম, অথবা যদি আমরা তিনটি কলাম দিই তিনটি দিলাম। আমরা রো একটাই চাই তাহলে সেক্ষেত্রে রো আমাদের একটাই থাকলো, ওকে দিলাম। দেখুন আমাদের এখানে কিন্তু তিনটি কলামে রূপান্তরিত হয়ে গেল একটি সেলে। তো এই ছিল আমাদের মার্জ অপশনে। এরপর আছে টেবিল, স্প্লিট টেবিল। তো স্প্লিট টেবিল হচ্ছে আমাদের এখানে যে টেবিলটি আছে, তো স্প্লিট টেবিল দিয়ে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই প্রথমে টেবিলটি যে জায়গা থেকে ভাগ করতে চাই, যেমন আমাদের এখানে যে টেবিলটি আছে, আমি যদি চাই যে না আমার এই টেবিলটি এই জায়গা থেকে উপরের দিকে একটি অংশ থাকবে, পরবর্তী অংশ আলাদা একটি টেবিলে রূপান্তর হবে, তাহলে আমরা জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে আমরা স্প্লিট টেবিলে ক্লিক করব। স্প্লিট টেবিলে যখনই ক্লিক করলাম তখন দেখুন আমাদের টেবিলটি কিন্তু ঠিক তার উপর থেকে আলাদা হয়ে গেল, এবং এইটি একটি টেবিল এবং এইটি আরেকটি টেবিলে রূপান্তর হয়ে গেল, দুটি টেবিল আলাদা হয়ে গেল। তো এইভাবে আমরা একটি টেবিলকে দুটি টেবিল বা তিনটি টেবিলে রূপান্তর করতে পারি। তো এছাড়াও যদি আমরা এই যে নতুনভাবে রো বা কলাম অ্যাড করতে চাচ্ছিলাম যে অপশন থেকে, আমরা যদি এভাবে না করে আমরা স্বাভাবিক অবস্থায় যদি কোনো টেবিলে থাকি এবং ওই টেবিলের বাম দিকে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই, যেমন আমরা এই টেবিলের এই সেলের বাম দিকে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, যদি নিচের দিকে আমরা রো আনতে চাই সেক্ষেত্রে নিচে এই যে প্লাস বাটনে ক্লিক করব, বা উপরে যদি রো আনতে চাই সেক্ষেত্রে আমরা উপরে ক্লিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের এখানে নতুন রো আসবে। আবার সেমভাবে যদি কলামের উপরেও আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই সেক্ষেত্রে এরকমের প্লাস বাটন আসবে, এখানে আমরা ক্লিক করেও কিন্তু আমরা নতুন কলাম বা নতুন রো অ্যাড করতে পারি।
তো এরপর হচ্ছে অটোফিট অপশন। তো অটোফিটের মূল কাজটা হচ্ছে যখন কোনো টেবিলে কোনো টেক্সট দেওয়া আছে, টেক্সট অনুযায়ী যদি আমরা টেবিলের সাইজ নির্ধারণ করতে যাই, সেক্ষেত্রে আমরা এই অটোফিট অপশনটি ইউজ করতে পারি। যেমন আমরা এখানে যে অ্যাকাউন্টেন্ট লেখাটি আছে, এই অ্যাকাউন্টেন্ট লেখাটি আসলে এখানে মানে ঠিকভাবে প্রদর্শিত হচ্ছে না। আমি যদি চাই যে না আমার এই যে কলামটি আছে পুরো কলামটি আমাদের টেবিলের যে লেখাটি আছে এই লেখা অনুযায়ী অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, তখন আমরা অটোফিট কন্টেন্ট দিয়ে দেব। তাহলে কি হবে, আসলে আমাদের যে টেবিলের ভিতরে যে লেখাগুলো আছে যার যত জায়গা প্রয়োজন ওই অনুযায়ী আমাদের টেবিলের সাইজটি তৈরি হবে বা সেলগুলোর সাইজ তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি কোনো ঘর খালি থাকে সেক্ষেত্রে ওই কলামের সাইজ ছোট হয়ে যাবে, আর যদি কোনো কলামের লেখা বড় থাকে সেক্ষেত্রে ওই কলামের যে লেখা যে সাইজটি আছে ওই লেখার সাইজ অনুযায়ী আমাদের টেবিলে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিয়ে ওই কলামটি তৈরি হবে বা ওই সেলটি তৈরি হবে। তো এর পরবর্তীতে আছে অটোফিট উইন্ডো। যদি আমাদের উইন্ডোর সাথে সরাসরি ফিট করতে চাই তাহলে তখন আমরা ওই টেবিলটিকে সিলেক্ট করব। টেবিলটি সিলেক্ট থাকা অবস্থায় অটোফিট অপশনে গিয়ে অটোফিট উইন্ডোতে ক্লিক করব, তাহলে আমাদের উইন্ডোর সাথে একবারে অ্যাডজাস্ট হয়ে আমাদের চলে আসবে। আর যদি পেজের যে ওয়াইড আছে বা কলামের যে ওয়াইড আছে ওইটা যদি আমি ফিক্স করে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা অনেক সময় আছি যে আমরা কোনো টেক্সট লিখতেছি বা ওই লেখার সাথে সাথে আমাদের টেবিলের যে হাইট বা ওয়াইড আছে ওটি আস্তে আস্তে অ্যাডজাস্ট হচ্ছে এবং আমাদের এক সময় দেখা যায় যে মার্জিনের বাইরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি পারি, এই যে টেবিলের যে কলামের যে ওয়াইডটা আছে এই ওয়াইডটা আমরা ফিক্স রাখতে পারি। যেমন আমরা এখান থেকে যদি আমরা অটোফিট অপশনে যাই এবং ফিক্স কলাম ওয়াইড যদি নির্ধারণ করে থাকি সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু আমাদের এই ওয়াইডটা আর কিন্তু টেবিলের টেক্সটের সাথে সাথে বাড়বে না। তো এই ছিল আমাদের অটোফিট অপশনে। এরপর আছে হাইট এবং ওয়াইড। আমরা প্রত্যেকটি সেলের এবং কলামের বা রোয়ের যে হাইট আছে, বিশেষ করে সেলের যে হাইট এবং ওয়াইড আছে এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি। যদি আমরা বাড়াই সেক্ষেত্রে হাইট বাড়বে, যদি কমাই সেক্ষেত্রে হাইট কমবে। আর যদি ওয়াইড আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে ওয়াইডের পরিমাণ বাড়বে, আর যদি ওয়াইডের পরিমাণ কমাতে চাই সেক্ষেত্রে অবশ্যই ওয়াইডের পরিমাণ কমবে। তো এরপরে টেবিলের আছে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। তো ডিস্ট্রিবিউট হচ্ছে কোনো কিছু ভাগ করে দেওয়া। যেমন আমি যদি বলি যে আমাদের এখানে এই টেবিল আমি ডিলিট করে দিলাম কলামটি। তো এখান থেকে আমরা দেখুন যে আমাদের এখানে যে টেবিলটি আছে এই টেবিলের প্রত্যেকের যে ওয়াইড বা হাইট আমরা নিয়েছিলাম, আসলে এটি আমি একটু ছোট বড় করে দিলাম। এখন কিন্তু এই জায়গাতে আমাদের যে টেবিলের যে কলামগুলো আছে টেবিলের কলাম বা রোয়ের পরিমাপটি কিন্তু সঠিক নেই, এক একটা এক এক ধরনের বড় ছোট অবস্থায় আছে। আমি যদি চাই যে না আমি সবগুলো কলামের ওয়াইড আমি সেম রাখবো বা রোয়ের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেগুলো সেম রাখবো, সেক্ষেত্রে প্রথমে আমরা যদি রোয়ের ডিস্টেন্সটা আমরা সেম রাখতে চাই তাহলে আমরা প্রথমে রোগুলো সিলেক্ট করলাম বা টেবিলটাকে সিলেক্ট করলাম। এই অবস্থায় যদি ডিস্ট্রিবিউট রো দেই তখন কিন্তু প্রত্যেকের সাইজ কিন্তু ওই উপর থেকে নিচ পর্যন্ত যা ছিল এবং এদের মধ্যে যে ফাঁকা জায়গাটা ছিল ওই ফাঁকা জায়গাটা সমানভাবে সবার ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে গেল। তার মানে প্রত্যেকটি রোয়ের যে হাইট এখন প্রত্যেকটি রোয়ের হাইট এখন সমান অবস্থায় চলে আসছে। আর যদি কলামের ওয়াইডটা যদি আমরা সমান করতে চাই তাহলে প্রথমে আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম, টেবিলটাকে সিলেক্ট অবস্থায় ডিস্ট্রিবিউট কলামে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু টেবিলের প্রত্যেকটি কলামের ওয়াইড কিন্তু এবার সমান হারে বিন্যস্ত হয়ে গেল। তো এভাবে আমরা ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলামের মাধ্যমে টেবিলের যে মাপ আছে মাপটাকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এরপরে আছে আমাদের অ্যালাইনমেন্ট অপশন। আমরা যদি কোনো টেবিলে কোনো লেখা লিখি, সাধারণত আমরা যদি কোনো টেবিলে লেখা লিখি সেটি কিন্তু বাম দিক এবং উপরের দিকে লেখাটি প্রদর্শিত হয়। এই লেখাটি যদি কখনো আমাদের মাঝে বা ডানে বা নিচে যদি প্রদর্শিত করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই অ্যালাইনমেন্ট অপশনটি ইউজ করতে হয়। যেমন আমরা ফুল টেবিলটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি একেবারে ঠিক মাঝখানে নিতে চাই তাহলে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। তাহলে প্রত্যেকটি সেলের যে মাঝখানে বা মিডল পয়েন্টে আমাদের প্রত্যেকটি টেক্সট অ্যালাইনমেন্ট হবে। আর এটি হচ্ছে টেক্সটের টেবিলের টেক্সট অ্যালাইনমেন্ট। এরপর আছে টেক্সট ডাইরেকশন।
টেক্সট ডাইরেকশন হচ্ছে আমরা যখন কোনো টেবিলে কোনো লেখা লিখি বা সেলে কোনো লেখা লিখি, এই টেবিলের ভিতরে যে লেখাটি আছে এর ডাইরেকশনটা কেমন হবে, কোন দিক থেকে শুরু হবে, কোন দিকে কীভাবে থাকবে। তো আমরা যদি টেক্সট ডাইরেকশনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা সেলের যে লেখাগুলো আছে এগুলোর প্রত্যেকটা ডাইরেকশন আমরা চেঞ্জ করতে পারি। এক একটা ক্লিকে এক এক ধরনের ডাইরেকশন আমাদের সামনে উপস্থাপিত হবে। তো সেল মার্জিনের কাজ হচ্ছে যখন আমরা কোনো টেবিলের ভিতরে বা কোনো সেলের ভিতরে লিখি, দেখুন এখানে যে লেখাটি আছে এই লেখাটির ঠিক বাম দিকে এবং উপর দিকে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটি হচ্ছে এই সেলের মার্জিন। যেমন আমরা একটা পেজে যদি লেখা শুরু করি, সেই পেজে বাম দিকে উপরে ডানে নিচে একটি ফাঁকা জায়গা থাকে, আসলে ওটি হচ্ছে পেজ মার্জিন। তেমনি টেবিলের ক্ষেত্রে যদি কোনো লেখা লিখি সেক্ষেত্রে টেবিলেও যে ডানে বামে উপরে নিচে যে একটা মার্জিনের অংশ ফাঁকা রাখা হয় ওইটি হচ্ছে সেল মার্জিন। আমরা একটা টেবিলের প্রত্যেকটি সেলের ভিতরে যে মার্জিনের অংশটুকু আছে এই মার্জিনের অংশটুকু কতটুকু রাখতে চাই, টপে, বটমে, লেফট, রাইটে আমরা এটা নির্ধারণ করে দিয়ে ওকেতে ক্লিক করলে তাহলে ওই অনুযায়ী আমাদের আসলে সেল মার্জিনটি সিলেক্ট হবে। এই যে নামগুলো আছে এবং সংখ্যাগুলো আছে, এই সংখ্যা এবং নামগুলো যদি আমরা সিরিয়াল বাই সাজাতে চাই কোনো টেবিল, যেমন এই জায়গাতে কিন্তু নামগুলো সাজানো নেই, সেক্ষেত্রে আমরা যদি নাম্বারটি সঠিকভাবে সাজাতে যাই সেক্ষেত্রে আমরা খুব সহজেই অটোমেটিক্যালি এটি সাজাতে পারি। প্রথমে আমরা চলে গেলাম লেআউট অপশনে, এখান থেকে শর্ট অপশন আছে, এই শর্ট অপশনে যখনই ক্লিক করব তখন দেখুন এখান থেকে কলাম 1-এ আমরা নাম্বার দিয়ে সাজাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুইটি অপশন আছে। অ্যাসেন্ডিং হচ্ছে ধারাবাহিকভাবে, মানে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট যদি দিতে চান সেক্ষেত্রে ছোট থেকে বড় যদি হয় সেখানে আপনারা অবশ্যই অ্যাসেন্ডিং সিলেক্ট করবেন, আর যদি শেষ থেকে শুরু বা ডিসেন্ডিং বা আপনার বড় থেকে ছোট সেক্ষেত্রে যদি সাজাতে চান সেক্ষেত্রে আপনারা ডিসেন্ডিং শো করবেন। যেহেতু আমরা এখান থেকে 1 2 3 4 সিরিয়ালে আমরা সাজাতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা প্রথমেই এখানে অ্যাসেন্ডিং সিলেক্ট করব, তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখুন এই জায়গাতে যে সিরিয়ালের নাম্বারটা ছিল ওইটি পরিবর্তন হয়ে আমাদের এখানে যে ছোট থেকে বড় যে নাম্বারটি আছে এই নাম্বারে সে সাজিত হয়ে গেছে। যদি কোনো নাম্বার না হয়, কোনো টেক্সট হয় সেক্ষেত্রে প্রথমে আমরা টেক্সটটা সিলেক্ট করব এবং শর্ট অপশনে গিয়ে আমরা এখানে টেক্সট অপশনটি অটোমেটিক্যালি যে সিলেক্ট হয় তো হলো, যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা এখান থেকে টেক্সট থাকলে টেক্সট অপশনটি সিলেক্ট করবো, যদি ডেট থাকে সেক্ষেত্রে ডেট সিলেক্ট করবো, যদি নাম্বার থাকে সেক্ষেত্রে নাম্বার সিলেক্ট করবো। যেহেতু এখানে বিভিন্ন নাম আছে সেক্ষেত্রে যেহেতু টেক্সট আমরা টেক্সট সিলেক্ট করলাম এবং অ্যাসেন্ডিং অপশনে ক্লিক করলাম, তাহলে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু ABCD অনুযায়ী আমাদের সিরিয়াল বাই নামগুলো সাজিত হয়েছে। তো শর্ট অপশনে আপনারা বিভিন্ন লেখা লিখে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আরও এটি ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে রিপিট হেডার রো। তো রিপিট হেডার রো এর কাজটা হচ্ছে যখন কোনো টেবিল, আমরা বড় কোনো টেবিল তৈরি করি সেক্ষেত্রে দেখা যায় আমরা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা যখন টেবিলটি চলে যায় তখন এই যে প্রথম দিকে যে কি শিরোনাম ছিল ওই ফিল্ডগুলোর ওগুলো আমরা আসলে বুঝতে পারি না, তখন আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার টেবিলের রিপিট হেডার রো অপশনটি ইউজ করতে পারেন। যেমন এই জায়গাতে যে টেবিলটি দেওয়া আছে এই টেবিলের প্রথমে যে রোটি আছে এটি হচ্ছে এই কলামের যে হেডার রো। তো এই হেডার রোটি যেন পরবর্তী পেজে গেলে অটোমেটিক্যালি এটি রিপিট হয় বা আবার পুনরায় চলে আসে, এই কারণেই আমরা এই লেআউট মেনু থেকে যদি রিপিট হেডার রোটি সিলেক্ট করে দিই তাহলে দেখুন আমি জাস্ট ওটি সিলেক্ট করে দিলাম, নতুন করে আর লেখা দরকার নেই। আমার পরবর্তী পেজে ওই যে প্রথম যে হেডার রোটি ছিল ওটি অটোমেটিক্যালি রিপিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা টেবিলে যে ডাটা এন্ট্রি করি সেক্ষেত্রে অনেক সুবিধার সম্মুখীন হই এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তো আমরা যখন ইনসার্ট মেনুর ভিতরে ছিলাম টেবিলের ভিতরে একটি অপশন পেয়েছিলাম কনভার্ট টেক্সট টু টেবিল, অর্থাৎ টেক্সট আছে টেবিলে রূপান্তর করতে চাই। ঠিক তেমনি এর বিপরীত আমরা টেবিলে আছি কিন্তু টেক্সটে রূপান্তর করতে যদি চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটি ইউজ করতে পারি কনভার্ট টু টেক্সট। অর্থাৎ আমি যে এই যে টেবিলটি আমরা ইউজ করতেছি এই টেবিলটিকে যদি আমি সম্পূর্ণ টেক্সটে রূপান্তর করতে চাই তাহলে আমরা প্রথমে এই টেবিলটিকে সিলেক্ট করব, টেবিলটিকে সিলেক্ট করার পরে লেআউট অপশনে যাব, তারপরে কনভার্ট টু টেক্সট অপশনে ক্লিক করব। এবারে আমি প্রত্যেকটা ডাটাকে কিভাবে আলাদা করতে চাই সেই
চিহ্ন বা সেই ধরনের মার্কিংটা আমরা এই জায়গা থেকে করে নিব। যেমন আমরা যদি প্যারাগ্রাফ মার্ক ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে প্যারাগ্রাফ মার্ক ইনসার্ট করতে পারি, অথবা যদি আমরা কমা দিয়ে আলাদা করতে চাই সেক্ষেত্রে কমাটা ইউজ করতে পারি এবং তারপরে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের এখানে যে লেখাগুলো ছিল ডাটা এন্ট্রির ভিতরে বা টেবিলের ভিতরে সেগুলো কিন্তু টেক্সট আকারে এবার রূপান্তরিত হয়ে গেছে। আবার যদি এই সেম জিনিসটাকেই আমরা টেবিলে রূপান্তর করতে চাই তাহলে প্রথমে আমরা সিলেক্ট করব, ইনসার্ট মেনুতে যাব, টেবিল মেনুতে যাব, কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব। তখন আমরা এখানে কতগুলো টেবিল বা কতগুলো কলাম বা কতগুলো রো লাগবে আসলে এখান থেকে অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। আর যেহেতু আমরা কমা ইউজ করেছি সেক্ষেত্রে আমরা কমাটাই সিলেক্ট করে দিলাম, এরপরে ওকে দিলাম। দেখুন আমাদের টেবিলটি কিন্তু আবার পূর্ব অবস্থায় ফিরে আসছে। এক্ষেত্রে যেহেতু আমাদের এই যে ৮০,০০০ ৬০,০০০-এর মধ্যে একটা কমা ছিল, যেমন এই জায়গাতে খেয়াল করুন যে ৮০,০০০ ৬০,০০০ এবং ১,৫০,০০০ টাকার ভিতরে যে কমা ইউজ করা হয়েছে, যেহেতু আমরা টেবিলটিকে তৈরি করেছি কমার উপর ভিত্তি করে মানে টেক্সটগুলোকে আইডেন্টিফাই করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এই ৮০ এবং ১০০ মানে যে শূন্যগুলো এগুলো আলাদা হয়ে গেছে। যদি আমরা এখান থেকে যদি এই যে কমাগুলো ডিলিট দিয়ে দেই, এখন যদি আমরা এটিকে টেক্সট থেকে টেবিলে রূপান্তর করি, যেমন আমরা সিলেক্ট করলাম টেবিল থেকে কনভার্ট টেক্সট টু টেবিল, ওকে দিলাম। এবার কিন্তু আমাদের ফুল যে টেবিলটি খুব সুন্দরভাবেই চলে আসছে। এরপর হচ্ছে আমাদের ফর্মুলা। তো ফর্মুলা অপশনের ভিতরে আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারবো। যেমন যেহেতু টেবিল আমরা ইউজ করতেছি, এই টেবিলের ভিতরে যদি যোগ বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করে যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ধরনের ফাংশন আমরা ইউজ করতে পারবো। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।